দিন দিন বাড়ছে ফেসবুকে প্রেমের ফাঁদ, ভুয়া চাকরি ও ভিসার প্রলোভনে নিঃস্ব অনেকেই। রংপুর বিভাগে 2 মাসে শতাধিক মামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। বিদ্যুৎ ব্যবহার না করেই দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ, মিটার না দেখে নেওয়া হচ্ছে ইউনিট হিসাব। ঠাকুরগাঁওয়ে ভুতুড়ে বিলে নাজেহাল নেসকোর গ্রাহক, সমাধানের আশ্বাস। সড়ক মহাসড়কে অবৈধ 3 হুইলারের দৌরাত্ম্য, দিনাজপুরে 3 বছরের দুর্ঘটনায় নিহত 115 জন, পঙ্গু 2 শতাধিক, পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিআরটিএর। যন্ত্রাংশের চাহিদা মেটাতে পারছে না সৈয়দপুর রেলওয়ে কারখানা, আধুনিক মেশিন ও দক্ষ জনবলের অভাবই কারণ, সংকট সমাধানে প্রকল্প বাস্তবায়নের দাবি। এবং 5 বছর ধরে বন্ধ গাইবান্ধার রংপুর চিনিকল, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রপাতি, দ্রুত চালু করতে সরকারের হস্তক্ষেপ কামনা স্থানীয় সংসদ সদস্যের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়, থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সাথে আছে মাহাদ ইসলাম ধ্রুব। মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি খুলে দিয়েছে অপরাধের নিত্য নতুন দুয়ার। ফেসবুকে প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, ভুয়া চাকরি ও ভিসার প্রলোভনে প্রতারণার ঘটনা দিনকে দিন বাড়ছে। গত 2 মাসে শুধু রংপুর বিভাগে এমন মামলা হয়েছে শতাধিক। বিশ্লেষকদের মতে সাইবার অপরাধ রোধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, কয়েকদিনের কথোপকথন, তারপর গড়ে ওঠা বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাসকে পুঁজি করেই প্রতারক চক্র সংগ্রহ করে ব্যক্তিগত ছবি। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। সম্মানহানির ভয় দেখিয়ে আদায় করা হয় 14 লাখের বেশি টাকা। এমনকি ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন গ্রুপে। পরে আইনের আশ্রয় নেন এই তরুণী। আবার টাকা দিতে হবে, তখন আমি দিতে না পারায় 3/6/2026 তারিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে 20 জনের মাঝে ছবি আর ভিডিও ছেড়ে দেয়। তখন গ্রামে যখন জানাজানি হয়, আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। শুধু সম্পর্কের ফাঁদই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায় চাকরির লোভ দেখিয়ে প্রতিনিয়ত প্রতারণা করছে সংঘবদ্ধ চক্র। ভুয়া ওয়েবসাইট, নকল অফিস এবং জাল কাগজপত্র ব্যবহার করে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বগুড়ার এই 2 বাসিন্দা জানালেন, গত 1 বছরে এমন একটি চক্র তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 31 লাখ টাকা। দেওয়া হয়েছে কানাডার নকল ভিসা, ওয়ার্ক পারমিট সহ নানা কাগজ। 1-1.5 মাসের মধ্যে আপনি কানাডা নিয়ে যাবো, আপনি 4-5 লাখ টাকা কামাই করেন মাসে, এই কথা বলছে। স্যার আরও অনেক কিছু বলছে, তা আমি আর ওইগুলো কথা শোনা যায়, কোরআনের কথা কইছে, তখন আমি বিশ্বাস করে টাকা দিই। পাসওয়ার্ড গোপন করা আছে, এখন বলা যাবে না। আপনার ওটা যখন আপনার টিকিট দেওয়া হবে, তখন আপনার মনে করেন যে ওই ওপেন করে দেওয়া হবে। নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশ কয়েকটি চক্র এখন সক্রিয়। গেল 1 মাসে পুলিশের জালে ধরা পড়েছে অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এই পেজের মাধ্যমে তারা অনেক বড় একটা গ্রুপ খুলে এবং বিভিন্ন সদস্যদেরকে এরা ইনভাইটেশন দেয়, এখানে যুক্ত করে এবং প্ল্যাটফর্মের মাধ্যমে ওরা যুক্ত করে বিভিন্ন ধরনের যে অসৎ উপায়ে এই প্রলোভনটা দেখায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সবখানেই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধের দ্রুত তদন্ত, বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে রাষ্ট্র সমন্বয়ভাবে আমাদেরকে একটা সচেতনামূলক প্রোগ্রামে যেতে হবে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহার করে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করছে প্রতারক চক্র। তাই আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের রংপুর মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম। আমরা চলে যাচ্ছি আলোচনায়। নিশাত, আমরা দেখছি যে প্রযুক্তির সহজলভ্যতাকে ব্যবহার করে একটি চক্র নানা ধরনের ফাঁদ তৈরি করছে এবং বিভিন্ন জনকে সেই ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা আজকে আলোচনা করব এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এ থেকে আসলে উত্তরণের
পথই বা কি? আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী জোবাইদুল ইসলাম, তিনি রংপুর মহানগর সুজনের সভাপতি। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনাকে স্বাগত আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা দেখছি যে প্রযুক্তিকে ব্যবহার করে নানা ধরনের ফাঁদ তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের চক্র, এবং সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিয়ে। আসলে এই সাইবার অপরাধ নির্মূলে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আসলে সাইবার একটা সুরক্ষা অধ্যাদেশ 2025 করা হয়েছে। এখানে বিভিন্ন অপরাধের জন্য কি শাস্তি সেটার ব্যবস্থা করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতারণা করছে, যেটা বিভিন্ন কি ধরনের প্রতারণা হচ্ছে এখানে। ধরেন এটাও আছে যে একটা নিউজ, সময় টেলিভিশনের নিউজ, সেই নিউজ প্রেজেন্টারকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে অন্য একটা খবর প্রচার করছে যে আপনারা সময় টেলিভিশন, আপনাদের চাকরির ব্যবস্থা আছে, আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদেরকে এত টাকা দিয়ে আবেদন করতে হবে। এটা একটা এক ধরনের প্রতারণা। এই ধরনের প্রতারণা কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি যে এটাকে, এই স্পেসটাকে ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে একটা গোষ্ঠী বিভিন্ন ধরনের মানে প্রতারণার ফাঁদ আটছে এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করে ফেলছে এবং তাদেরকে প্রতারণা করছে। এই প্রতারণার জন্য কিন্তু আমাদের আইন আছে। আইনটা যেমন আপনার এই ধরনের প্রতারণা যারা করবে তাদের সর্বোচ্চ 5 বছরের 22 ধারায় বলা আছে 2025 অধ্যাদেশে, যে এটা হলো যে 22 ধারায় বলা আছে যে তাকে 5 বছরের অনন্য শাস্তি দেওয়া যাবে এবং 50 লক্ষ টাকা তার অনূর্ধ্ব জরিমানা করা যাবে। তারপর এটা একটা আছে। এই প্রয়োগটা, এই যে আইনটা যে আছে, এই আইনটাই কিন্তু আমরা জানি না অনেকে, এবং আমরা জানি না যে এই আইন আছে, এই আইনে মামলা করা যেতে পারে, প্রতিকার পাওয়া যেতে পারে। আইন করলে তো শুধু হবে না, আইনটার প্রচারটা হতে হবে এবং আইনে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা, সে শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সেটা তদন্ত সম্পন্ন করতে হবে এবং তদন্তের ব্যাপারে খুব আন্তরিক হতে হবে। আমাদের প্রযুক্তিগুলোকে খুবই সক্রিয় করতে হবে, আপডেট প্রযুক্তি আমাদের ব্যবহার করতে হবে। আমরা প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু অনেকদূর পিছিয়ে আছি। যারা প্রতারক প্রযুক্তির ক্ষেত্রে তার এগিয়ে আছে, আর আইন প্রয়োগকারী সংস্থা যারা এটাকে ধরবেন তাদের প্রযুক্তিটা পিছিয়ে আছে। এই পিছিয়ে জায়গার গ্যাপটার মধ্যেই কিন্তু এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি? আমরা করতে পারি যে আপনি খেয়াল করে দেখবেন, একটি বিষয় জানতে চাই। ধরেন আপনি বলেন যে এই প্রতারকরা এগিয়ে আছে প্রযুক্তির ব্যবহার করতে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের এই জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত কিনা? নতুন নতুন ফাঁদ যেহেতু তৈরি হচ্ছে, নতুন নতুন প্রতারণা তৈরি হচ্ছে, এটা ট্রেনিং, তাদেরকে তো একটা উন্নত মানের ট্রেনিং এর প্রথমে ব্যবস্থা করতে হবে, যেটাকে ফাইন্ড আউট করতে হবে কিভাবে। 2 নম্বর হলো যে আমাদের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট যেটা আছে এদেরকে ধরার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সাথে সাথে আমাদেরকে চিহ্নিত করে ওই যে সংশ্লিষ্ট অধ্যাদেশে যে ধারাটা দেওয়া আছে সেই ধারায় তাদেরকে প্রসিকিউট করে দ্রুততম সময়ের মধ্যে বিচারটাকে সম্পন্ন করে দিয়ে একটা প্রচারণার মধ্যে যেতে হবে যে এই অপরাধ করলে এই শাস্তি হতে পারে। 2 নম্বর হলো যে আইনটা আমাদের দেশে বিদ্যমান আছে, যেটা শাস্তির যে ব্যবস্থা আছে সেইটা যারাই অপরাধ করছে তাদেরকে বোঝাতে হবে এবং যারা প্রতারিত হচ্ছেন তাদেরকেও জানতে হবে যে এই আইনে আমি থানায় গেলে অথবা কোর্টে গেলে আমি মামলা করলে ওই লোককে ধরা যাবে। কেন আপনি যদি ইনফরমেশনই না দেন যে আমার ধরনের এই ধরনের প্রতারণা হয়েছে, তাহলে আইন প্রয়োগ সংস্থা কিন্তু আপনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না। আপনাকে তাৎক্ষণিকভাবে কিন্তু আইন প্রয়োগ সংস্থাকে জানাতে হবে, তারা তাদের প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ট্রেস করতে হবে, ট্রেস করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থাটা সম্পন্ন করতে হবে। এইটাই থেকে এটা কিন্তু একটা প্রচারণার মাধ্যমে নিয়ে আসতে হবে। যেমন স্কুল কলেজগুলোতে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রছাত্রীরা এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে, তাদেরকে বোঝাতে পারে এটার জন্য শাস্তির ব্যবস্থা আছে এবং এটা যদি তুমি করো তাহলে এই অপরাধে তোমার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে এবং তোমাকে আইনের আওতায় হতে পারে। এটা একটা। আমরা আগে দেখতাম যে আপনি বলছেন যে সামাজিক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, একই সাথে যে আইনের যে প্রয়োগ সে সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে যাতে জানতে পারে। সবকিছু মিলে আমরা আলোচনা করছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম সাইবার অপরাধ থেকে রক্ষায় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম। সবকিছু মিলে আলোচনার বিষয়বস্তু আজকে এই ছিল আমার কাছে। সাইবার অপরাধ সহ বেশ কিছু ইস্যু নিয়ে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাতের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন রংপুর মহানগর সুজনের সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম। অন্য প্রসঙ্গ, বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় অনেকটাই নাজেহাল ঠাকুরগাঁওয়ের নেসকোর গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটারের রিডিং না দেখে বিল করার কারণে বাড়তি ইউনিটের বোঝা টানতে হচ্ছে তাদের। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর দেয়া সংযোগে ঠাকুরগাঁয়ের বেশিরভাগ গ্রাহক গুনছেন অতিরিক্ত অর্থ। বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত ভ্যাট ও ডিমান্ড চার্জ পরিশোধ করতে হয় গ্রাহককে। এরপরেও ইউনিট প্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। গ্রাহকদের অভিযোগ, মিটারে ইউনিটের সংখ্যা কম থাকলেও মিটার না দেখে কয়েক গুণ বাড়িয়ে ভুতুরে বিদ্যুৎ বিলের কাগজ ধরিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। তারা একটা আনুমানিক বিল করতেছে, কোনো মাসে হয়তো বিল আসছে ওইটার উপরে আনুমানিক একটা বিল করে দিয়ে চলে যাচ্ছে, আসে মিটারও তারা অনেক সময় ঠিক মতো দেখে না। বিদ্যুৎ অফিসে গেলে
তাদেরকে কমপ্লেন করতে গেলে অফিসে গিয়ে যদি সরাসরি কথা বলা যায়, এগুলো নিয়ে তারা অতটা কর্ণপাত দেয় না, তারা কোনো এটার প্রতি কোনো গুরুত্বই দেয় না, সবাই ব্যস্ততা দেখায়। বিলগুলো সঠিকভাবে মিটারগুলো চেক করে না প্রতি মাসে, এইভাবেই বিল করে যাচ্ছে। এরা ব্যবহার 100 করি, গরমের সময় দেখা যাচ্ছে যে 200 মিটার করে ধাপে ফেলে উচ্চ রেটে তা আমাদের গ্রাহকদের সেই বিল পরিশোধ করতে হয়। রিডিংটা ঠিক করে দেখে কত ইউনিট হয়েছে, এটা সঠিকভাবে নিয়ে গেলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমাদের পারফেক্ট বিলটা আসবে। অভিযোগ স্বীকার করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। আমরা এলাকায় রিকভার করার চেষ্টা করতেছি, আমার আন্তরিকতা আছে, যারা আসতেছে আমি ওটা সলভ করে দিচ্ছি। প্রতি 1000-500 জনের একটু সমস্যা হবে, আমি কারেকশন করে দিই। নেসকোর তথ্য মতে প্রতিষ্ঠানটির আওতায় পৌর এলাকা সহ সদর উপজেলার 5টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যার মোট গ্রাহক সংখ্যা প্রায় 47,000। এর বিপরীতে মিটার রিডার রয়েছেন 29 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময় আরও থাকছে। পরিত্যক্ত ভবন ও মন্দিরের উঠানেই পাঠদান, অবকাঠামো সংকটে লালমনিরহাটের রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও মিলছে না সমাধান। গাইবান্ধায় আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়া নদীর পানি। এসব নদীর প্রায় 45টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিদিন বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। 25টি পয়েন্টে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। তবে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি ওঠানামা করছে। এতে নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে বন্যা আশঙ্কা। স্থায়ী সমাধান নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান স্থানীয় এলাকাবাসী। সবাই আতঙ্কের ভেতরে আছি যে কখন কি হয় না হয় এটা বলা যায় না। কাকো ধরিতেও পারি না, কইতেও পারি না, আর কেউ সামেদাও করতে পারে না। শত বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে, এখানে 10 বিঘা ধরনের জমি এবং 20 বিঘা জমি এখানে ভাঙি গেছে, পাট কাটা লাগছে, ছাগল গরু ভাসি গেছে। আমাদের যেটুকু আমার জমা জমি আছে সব ভাঙে যাচ্ছে, আমরা কি করি খামো। এদিকে উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তার পানি কখনো বাড়ছে কখনো কমছে। এতে বন্যার পাশাপাশি নদী ভাঙনের আতঙ্কে তীরবর্তী বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে জেলার আদিমমারিতে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচা যে ইউনিয়ন রয়েছে সেই মহিষকোচার স্পার বাঁধে রয়েছি। আমি আজকে যদি পানি উন্নয়ন বোর্ডের সকালের তথ্য বলি, সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয় এবং সেটি সকাল 9টায় বেড়ে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আমি যদি এখনকার তথ্য বলি সেটি হচ্ছে যে এখন 25 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তাবাসী কিন্তু আতঙ্কে রয়েছে। তারা যেমনটা বলছে যে চলতি মাসে টানা কয়েকবার বিপদসীমার কাছাকাছি এবং বিপদসীমার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। ফলে তারা তিস্তাপাড়ের যে মানুষ রয়েছে তারা খুব আতঙ্কে রয়েছে, আতঙ্কে দিন পার করছে যে কোনো সময় তিস্তায় আবার বন্যা হতে পারে, এই ভয়ে তারা দিন পার করছে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সব সময় পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে তাদের খোঁজ খবর নিচ্ছেন। তারা যে এখানে যে তিস্তা পারে যে তীরবর্তী যে বাড়িঘরগুলো আছে সেগুলো দেখছেন যে কোথাও কোনো ভাঙন হচ্ছে কি না, সেটি তারা তদারকি করছেন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। এদিকে জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রেখেছে, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারাও প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা সকাল থেকেই তিস্তাপাড়ে রয়েছি। তিস্তাপাড়ের মানুষ যেটি আমাদেরকে বলছেন যে তারা সবসময় এই দুর্যোগে পড়েন, সেই দুর্যোগ থেকে তারা বাঁচতে চান না। তারা চাচ্ছেন আসলে সরকারের কাছে কোনো ধরনের ত্রাণ, কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা চাচ্ছেন না। তারা যেমনটি চাচ্ছেন সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন তারা চাচ্ছেন। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তিস্তার এই যে কয়েক দফায় বিপদসীমার উপরে এবং বিপদসীমার নিচ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে, এতে করে যে আতঙ্ক বিরাজ করছে সেটি যেমন আছে, তবে আমরা এই সরেজমিনে এই এলাকা পরিদর্শন করে যেমনটি দেখতে পেয়েছি যে এই এলাকায় নিম্নাঞ্চলে তেমন কোনো দুর্ভোগ নেই এবং ফসল ফলানোর মৌসুম না থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীনও তারা হয়নি বলে আমাদেরকে এমনটি এখানকার মানুষ জানিয়েছেন। তো এই ছিল তিস্তাপাড় থেকে সবশেষ খবর।
খবরাখবর। সহকর্মী সুফিয়ান জানাচ্ছিলেন তিস্তা পারে সবশেষ খবরাখবর। দুর্ঘটনা রোধে উচ্চ আদালত 3 হুইলার সহ অনুমোদনহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও তা মানছেন না কেউ। দিনাজপুরে সড়ক মহাসড়কে দেদারসে চলছে এসব অবৈধ যানবাহন। এতে গত 3 বছরে 115 জনের মৃত্যু হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন 2 শতাধিক মানুষ। অবশ্য এবার আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অবৈধ পরিবহনের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিআরটিএ। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। আইন আছে, প্রয়োগ নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে সকাল বিকেল দেদারসে চলছে নসিমন ভটভটি অটোরিকশা সহ বিভিন্ন 3 হুইলার। দাপিয়ে বেড়ায় সড়ক মহাসড়ক। দিনাজপুর রংপুর পঞ্চগড় দিনাজপুর ঢাকা মহাসড়ক যেন তাদেরই দখলে। আর অনিয়ন্ত্রিত চলাচলে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। প্রাণহানির সংখ্যা বাড়ছে দিন দিন। এতে সাধারণ পথচারী ও অন্যান্য পরিবহনের শ্রমিকরাও থাকেন ঝুঁকিতে। এসব যানবাহন যখন বেপরোয়াভাবে চলে তখন দুর্ঘটনাগুলোর হওয়ার সম্ভাবনাগুলো বেশি থাকে। রাস্তাটাও সরু, পাশাপাশি একই সঙ্গে সব ধরনের গাড়ি চলাচল করার কারণে দুর্ঘটনার আশঙ্কাটা বাড়ে এবং দুর্ঘটনা প্রতিনিয়তই বাড়তেছে। দুর্ঘটনা নিরসন করতে হলে অবশ্যই এই অবৈধ যানবাহনগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। সরকারের কাছে নিবেদন জানাচ্ছি, অনতি বিলম্বে যেন আমাদের সড়ক এবং মহাসড়ক থেকে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই সমস্ত যান উচ্ছেদ করা হয়। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অবৈধ পরিবহনের আধিপত্য ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিআরটিএ। সার্ভিস লেন যদি রাস্তার সাথে থাকতো, সেই ক্ষেত্রে সার্ভিস লেনে স্থানীয় যানবাহন যেগুলো অল্প গতির, ব্যাটারি চালিত, অনিবন্ধিত রিক্সা, ভ্যান, সাইকেল, এরা ওই রাস্তাতে চলাফেরা করলে মহাসড়কের দ্রুত গতির যানের সাথে দুর্ঘটনা ঘটার সংখ্যা কমে যেত। পুলিশ বিভাগ ও নিরাপদ সড়ক চাই সংগঠনের তথ্য অনুযায়ী দিনাজপুরে গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় 115 জনের মৃত্যু হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন 2 শতাধিক মানুষ। সময় সংবাদ, দিনাজপুর। বিভাগীয় সময় আরও থাকছে। 3 বছর ধরে বন্ধ উলিপুর পৌরসভার 4টি পানির পাম্প। দুর্ভোগে প্রায় 3000 পরিবার। গ্রাহক সংখ্যা পূরণ না হওয়ার অজুহাত কর্তৃপক্ষের। রেলওয়ের বগি মেরামতে প্রয়োজন হয় ভারী যন্ত্রাংশের পাশাপাশি প্রচুর খুচরা যন্ত্রাংশ। ব্যবস্থা থাকলেও এর চাহিদা মেটাতে পারছে না নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। সংশ্লিষ্টরা বলছেন যুগোপযোগী যন্ত্র ও দক্ষ জনবলের কারণে যন্ত্রাংশ উৎপাদন সম্ভব হচ্ছে না। এ কারণে বাইরে থেকে যন্ত্রাংশ কিনতে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে সরকারের প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে সমাধান হবে সংকটের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। মালবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ মিলিয়ে প্রতি মাসে মোট 80টি সংস্কার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন ভারী যন্ত্রাংশের পাশাপাশি হালকা যন্ত্রাংশ। কিন্তু সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে 643 প্রকার খুচরা যন্ত্রাংশ তৈরি হলেও 250 ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশ স্থানীয়ভাবে কিনতে বা আমদানি করতে হচ্ছে। আমাদের রেল বহরে এখন নতুন নতুন কোচ সংযোজন হচ্ছে, আধুনিক কোচ সংযোজন হচ্ছে, সেখানে আসলে আধুনিক মেশিনের খুবই প্রয়োজন। যন্ত্রাংশ যদি তৈরির আরও আমরা সুযোগ পাই তাহলে আমার মনে হয় না যে 2-1টা যেটা বাহির থেকে আনা লাগে সেটা আর আনা লাগবে না। কারখানার কর্তৃপক্ষ বলছে চরম জনবল সংকট ও প্রয়োজনীয় কাঁচামাল না পাওয়া টেন্ডারের মাধ্যমে খুচরা যন্ত্রাংশ কিনতে হচ্ছে। খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য যে মেশিন প্ল্যান্ট দরকার সেই আদলে আধুনিকায়ন মেশিন প্ল্যান্ট সাইডে হয়নি। মাত্র 50টি মেশিন এসেছে গত 20 বছরে। সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে 1 থেকে 20 বছর বয়সের 82টি, 20 থেকে 25 বছরের 207টি ও 50 বছরের ঊর্ধ্বে 482টি মেশিন রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। 5 বছর ধরে বন্ধ গাইবান্ধার রংপুর চিনিকল। অযত্ন অবহেলায় পড়ে আছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে সব মূল্যবান যানবাহন। অথচ মিলের ইনচার্জ ও স্থানীয় সংসদ সদস্য বলছেন কারখানাটি চালু করতে যা দরকার তার সবই আছে। হেদায়েতুল ইসলাম বাবুর 3 পর্বের ধারাবাহিক রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। সাইরেনের আওয়াজে একসময় জেগে উঠত এ জনপদ। যে সাইরেনের কেন্দ্র ছিল গাইবান্ধার রংপুর চিনিকল। সাইরেনের সঙ্গে বন্ধ হয়েছে শত শত আঁখবাহী ট্রাকের চলাচল।
5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ প্রতিষ্ঠানটি। গাইবান্ধা সহ উত্তরের বিস্তীর্ণ জনপদের অর্থনীতির ভিত মজবুত করেছিল যে কারখানা, সেখানে এখন শুনশান নীরবতা। শ্রমিক কর্মচারী না, এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষের বেঁচে থাকার জন্যই মিলটা আবারও চালু করা প্রয়োজন। অযত্ন অবহেলায় পড়ে আছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে মূল্যবান যানবাহন। শুধু চিনিকল না, বন্ধ সব কলকারখানা চালু করার ব্যাপারে সরকারের একটা উদ্যোগ আছে। আমরা যদি এই মিলটাকে 4 মাস চালু রাখতে পারি এবং আমাদের যে সমস্ত অপারেশন সাইটগুলো সেগুলো ঠিকভাবে মেরামত করতে পারি আর আমাদের জনবলকে যদি দক্ষভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা এই মিলটাকে আবার লাভজনক অথবা ব্রেক ইভেনে নিয়ে যেতে পারব। 1954 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে স্থাপন করা হয় রংপুর চিনিকল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নির্মাণের প্রায় 6 বছরও চালু হয়নি গাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন ভবন। 50 শয্যার পুরাতন অবকাঠামোতেই চলছে 250 শয্যার হাসপাতালের কার্যক্রম। এ কারণে মেঝে ও বারান্দাতেও চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। এমনকি রোগের চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। এতে ক্ষোভ জানিয়েছেন রোগী ও স্বজনরা। দুর্ভোগের কথা স্বীকার করে শীঘ্রই নতুন ভবন চালুর আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লালমনিরহাট আদিতমারির তালুকদুলালী রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। বাধ্য হয়ে পাশের একটি মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে দুশ্চিন্তায় অভিভাবকরা, অমনোযোগী হচ্ছেন শিক্ষার্থীরা। সুফিয়ান আল হাসানের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম তালুকদুলালী। 1978 সালে শিক্ষার আলো ছড়াতে গড়ে ওঠে রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু শিক্ষার এমন আলো ছড়ানো প্রতিষ্ঠান আজ নিজেই ধুঁকছে আলোর অভাবে। 2013 সালে জাতীয়তাকরণ হওয়া বিদ্যালয়টি 2টি ভবন থাকলেও প্রায় 2 বছর আগে উপজেলা প্রকৌশলী দপ্তর একটি ভবনকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর থেকেই বন্ধ রয়েছে এই ভবনটি। অপর ভবনের 2টি কক্ষে চলছে অফিস ও 2টি শ্রেণীর কার্যক্রম। আমাদের স্কুলে ক্লাস ভাঙ্গা। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুতই আমাদের ভবনের ব্যবস্থা করে। শিক্ষা অফিসে বহুবার চিঠি পাঠানোর কথা বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত 2টি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 253 জন। সময় সংবাদ, লালমনিরহাট। কোনো কাজেই আসছে না কুড়িগ্রামের উলিপুর পৌরসভার 11 কোটি টাকা ব্যয় নির্মিত বিশুদ্ধ পানি সরবরাহের 4টি পাম্প। পৌরবাসীর অভিযোগ, নির্মাণের 3 বছর পেরিয়ে গেলেও সুপেয় পানি পাচ্ছেন না তারা। বিভিন্ন উপায়ে সংগ্রহ করা পানির উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এদিকে গ্রাহক সংখ্যা পূরণ না হয় পাম্প চালু না করার অজুহাত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। বাদশা সৈকতের তথ্য ও জামিন মিয়ার ছবিতে রিপোর্ট। পাম্প হাউসের পাশে বসানো হয়েছে গভীর নলকূপ, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও, কিন্তু বছরের পর বছর সেই পাম্প হাউস ও বাউন্ডারি দেয়ালের গেটে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। 1998 সালে প্রায় 60,000 জনসংখ্যা নিয়ে গঠিত হয় 27.34 বর্গ কিলোমিটারের কুড়িগ্রামের উলিপুর পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হওয়ার পর 2022 সালে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে 4টি পাম্প হাউস স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2023 সালে পাম্প স্থাপন ও পাইপ বসানোর কাজ হয়েছে ঠিকই, কিন্তু এক ফোঁটাও সুপেয় পানি পায়নি বাসিন্দারা। বন্ধ আছে, কোনো অফিসারও আসে না, কেউ আসে না। প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্ধারিত গ্রাহক সংখ্যা পূরণ হলেই পাম্প ঘরগুলো চালু করার কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে 2600 হাউস কানেকশন ধরা আছে। আমরা তালিকা পেয়েছি পৌরসভার কাছ থেকে 700। বাকি তালিকা পেলে আমরা কাজটা সম্পন্ন করে দিতে পারবো। প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 4টি গভীর নলকূপ এবং পাম্প হাউস নির্মাণ করা হয়, আর প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 33 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। দিনাজপুরে হিলি রেল স্টেশন এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। চিকিৎসকদের মতে এই আগাছার স্পর্শ কিংবা ফুলের রেণু বাতাসে ছড়িয়ে মানুষ ও পশুর ত্বকে অ্যালার্জি, চুলকানি, হাঁপানি ও শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগের ঝুঁকি তৈরি করে। এজন্য দ্রুত আগাছাগুলো অপসারণের দাবি স্থানীয়দের। এই নিয়ে কৃষি বিভাগ বলছে, আগাছা গোড়াসহ তুলে আগুনে পোড়ালে বিস্তার রোধ করা সম্ভব। শীঘ্রই আগাছা পরিষ্কারের আশ্বাস দিয়েছে স্টেশন মাস্টার।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দিন দিন বাড়ছে ফেসবুকে প্রেমের ফাঁদ, ভুয়া চাকরি ও ভিসার প্রলোভনে নিঃস্ব অনেকেই। রংপুর বিভাগে 2 মাসের শতাধিক মামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। বিদ্যুৎ ব্যবহার না করেই দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ, মিটার না দেখে নেওয়া হচ্ছে ইউনিট হিসাব। ঠাকুরগাঁওয়ে ভুতুড়ে বিলে নাজেহাল নেসকোর গ্রাহক, সমাধানের আশ্বাস। এবং মহাসড়কে অবৈধ 3 হুইলারের দৌরাত্ম্য। রংপুরে দিনাজপুরে 3 বছরে দুর্ঘটনায় নিহত 115 জন, পঙ্গু 2 শতাধিক। পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিআরটিএর। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।